মন্ত্রণালয়। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम। একজন বিশিষ্ট স্বাধীন গবেষক এবং লেখক সৌম্য বসু, এবং দীর্ঘদিন ধরে তিনি এই বিষয় নিয়ে চর্চা করছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজ, এই বিষয় নিয়ে তার বহু বই প্রকাশিত হয়েছে। আজকে আমরা আকাশবাণীর স্টুডিওতে তাকে পেয়েছি। আমি প্রথমেই সৌম্যবাবুকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার, ধন্যবাদ। অবিভক্ত বাংলাদেশের হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ অংশ অবনত সমাজভুক্ত হওয়া সত্ত্বেও সামগ্রিকভাবে তারা ছিলেন পশ্চাৎপদ, এবং বিংশ শতাব্দীর শুরুতে আমরা বাংলার বিভিন্ন জাতির মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের সংগঠিত হওয়ার ইপ্সায় তাদের কিন্তু একটা বড় ভূমিকা লক্ষ্য করি। তো আমি প্রথমেই আসবো এই যে শব্দটা আমরা শুরুতে ব্যবহার করলাম আজকের অনুষ্ঠানের, যেটা শিরোনাম অন্তজ সমাজ। সৌম্যবাবু, এই অন্তজ সমাজ বলতে আমরা কাদের কথা বলছি, এটা যদি একটু প্রথমেই শ্রোতা বন্ধুদের আমরা বুঝিয়ে দিতে পারি। অন্তজ সমাজ বলতে মূলত আমরা বুঝি যারা আমাদের যে মূলধারার সমাজ থেকে বাইরে রয়েছেন, যেটা আমাদের বর্ণ ব্যবস্থায় যাদেরকে শূদ্র বলা হয়। একটা সময় পর্যন্ত বাংলাতে অন্তত এইরকম ভাবা হতো যে ব্রাহ্মণ ছাড়া বাকি সকলেই শূদ্র। পরবর্তীকালে তার একটা ধারাবাহিক ইতিহাস আছে, সেই ইতিহাসে আমরা যাচ্ছি না, কিন্তু সেই ইতিহাসের মধ্যে দিয়ে আরও কিছু উচ্চ বর্ণ তৈরি হলো, যেরকম হচ্ছে যাদের মধ্যে মূলত ছিলেন কায়স্থরা। কিন্তু এদের বাদ দিয়ে যে আরও প্রচুর যে জাতি বাংলাতে উদ্ভব হয়েছিল, তাদেরকে মূলত ওই মধ্যবর্ণ এবং নিম্নবর্ণের মধ্যেই ভাগ করে দেওয়া হয়। আজকে হয়তো এই ব্যাপারগুলি খুব একটা আমাদের কাছে হয়তো খুব একটা গুরুত্বের মনে নাও হতে পারে, হয়তো অবমাননাকর মনে হতে পারে যে আমরা জাতি নিয়ে আলোচনা করছি বা একজন জাতির পরিচয় নিয়ে চর্চা করছি, কিন্তু আমাদের ইতিহাস যদি বুঝতে হয় তাহলে এইটা অপরিহার্য। জাতি ব্যবস্থা তো আমাদের দেশে রয়েছিল। তো যেটা বলার সেটা হচ্ছে যে যদিও আমরা অবনত সমাজ বলতে এই শূদ্র বা একেবারে নিচের তলার লোকেদের কথাই বলে থাকি, মূলত আমরা যেভাবে আগে যেটা ভাবা হতো যে উচ্চবর্ণ মানে ব্রাহ্মণ এবং বাকিরা সকলেই শূদ্র, পরবর্তীকালে সেটা পরিবর্তন ঘটেছে এবং একটা মধ্যবর্ণ তৈরি হয়েছে। এই মধ্যবর্ণের মধ্যেই বেশিরভাগ হচ্ছে কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত। যদিও আবার নিম্নবর্ণ যেটা অবনত যাদেরকে বলা হচ্ছে, তারাও যে একেবারে বাদ গেছে এরকম নয়, তারাও রয়েছে, কিন্তু এটা জেলা ভিত্তিক এর পরিবর্তন ঘটেছে। কিন্তু উচ্চ বর্ণের দৃষ্টিতে এই মধ্যবর্ণ এবং নিম্নবর্ণ পুরোটাই হচ্ছে অবনত। তারা তাদের যে এই যে ব্যবস্থাগুলো ছিল, জল চল জল অচল, এইসব জল অচল এরা, যদিও এই কথাটা আমরা ভুলে যাই এবং এটা বারবার ধরে মনে রাখা উচিত যে বাংলার হিন্দু সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ কিন্তু এরা, উচ্চবর্ণ নয়। আমি বলছি এমনি সামাজিক বিন্যাসে আচ্ছা, হিন্দু সমাজের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কিন্তু উচ্চবর্ণ নয়, মধ্যবর্ণ এবং নিম্নবর্ণ। কিন্তু তাদের সুযোগ সুবিধাগুলো ছিল অত্যন্ত সীমিত, কারণ যে উচ্চবর্ণ বহুকাল ধরে যেসব সুযোগ সুবিধাগুলো পেয়ে আসছিল সেখান থেকে তাদের কিছু প্রিভিলেজেস তৈরি হয়। তো সেই জন্য তারাই সমাজে সামাজিক আন্দোলন বলুন, শিক্ষা বলুন, পরবর্তীকালে রাজনীতি বলুন, প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন তারাই নেতৃত্ব দিয়েছেন, তাদের নামই উঠে আসছে বারবার করে, সক্রিয় ভূমিকা তাদেরও রয়েছে। এবং মূলত আমরা এর মধ্যে কৃষক শ্রেণীকে পাচ্ছি,
এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং স্বাধীনতা পূর্ব ভারতবর্ষে এই যে কৃষক সমাজের মধ্যে বা এই যে অন্তজ শ্রেণীর মধ্যে রাজনৈতিক সচেতনতার সঞ্চার ঘটলো, সেটা কিভাবে ঘটলো? সেটাও কিছুটা হচ্ছে আমাদের এই ছোঁয়াচে বলতে গেলে, কারণ আমরা শিখেছি তো ইংরেজের কাছ থেকে অনেক কিছু। 19 শতকের শেষের দিকে ধরুন আপনি দেখবেন নানা ধরনের সংগঠন, ক্লাব, অর্গানাইজেশন এসব তৈরি হতে আরম্ভ করেছে, মূলত উচ্চবর্ণরাই করছে। কিন্তু তারা সেটা শিখেছে হচ্ছে ইংরেজের কাছে, কারণ এইসব ব্যাপারগুলো ইংরেজদের একচেটিয়া ছিল। তো আমরা দেখবো তখন সেইভাবেই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারত সভা তৈরি হয়েছে, সেখান থেকেই আবার ভারতের জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে। এছাড়া জাতিভিত্তিক সভা ছিল, ব্রাহ্মণ সভা, কায়স্থ সভা, এরকম। এরই অনুকরণে অন্যান্য জাতি তারাও নিজস্ব সভা তৈরি করতে শুরু করে, যেরকম যাদব সভা, কৈবর্ত সভা, মাহেশ্ব সমাজ, এরকম আলাদা আলাদা করে করতে শুরু করে। সেখানেও তারা একটা বিশেষ দিনে হয়তো 6 মাসে একবার সবাই মিলে মিলিত হতেন, তাদের মধ্যে আলোচনা হতো তাদের সমাজে কি কি করা উচিত, উন্নতির জন্য কি করা উচিত, এইসব নিয়ে আলোচনা হতো, করে তারা প্রস্তাব গৃহীত হতো। স্বাভাবিকভাবেই সেখানে রাজনীতি উঠে আসে। রাজনীতি আস্তে আস্তে উঠছে। প্রথমে রাজনীতি অগ্রাধিকার পায়নি, আগে সামাজিক সংস্কার, সমাজ সংস্কার ব্যাপারটাই বেশি অগ্রাধিকার পেত, শিক্ষার বিস্তার এটা পেত। আস্তে আস্তে রাজনীতি সব স্বাভাবিকভাবে রাজনীতিও তো ঢুকবেই। এবং এই সময়কালটা কখন? এটা মূলত 19 শতকের শেষ থেকে শুরু হয়েছে, এরকম 1890 ওই দশকটাতে, 9-এর দশকে, যেটা এখান থেকে শুরু হয়েছে। আস্তে আস্তে বিস্তার লাভ করেছে আপনার 20 শতকের প্রথম 20 বছর 30 বছরের মধ্যে এটা বিস্তার লাভ করেছে। অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি, সমাজ, এই সমস্ত কিছুকেই নিয়ে বা এই সমস্ত কিছুর উন্নয়নের জন্য এক একটি সমাজ তৈরি হয়ে গেল। এবার তার সাথে সাথে আস্তে আস্তে জুড়ে গেল সেই সময়ে আমাদের যেহেতু স্বাধীনতা আন্দোলনটাও সংগঠিত হচ্ছিল বিভিন্ন সময়, ধরুন আইন অমান্য আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, তারা তার সঙ্গেও সম্পৃক্ত হয়ে পড়লো। এটা আবার একটু শুরুতে কিন্তু হয়নি, যেরকম 1905-এ যখন বঙ্গভঙ্গ হলো, তারপর যে আন্দোলনটা শুরু হলো, সেই আন্দোলনে কিন্তু বিশেষ করে পূর্ববঙ্গের যারা নিম্ন বর্ণেতে যতগুলো জাতি আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে নমশূদ্ররা কিন্তু সেভাবে আন্দোলনে যুক্ত হয়নি, কারণ তাদের বক্তব্য ছিল যে উচ্চবর্ণ যেভাবে আমাদের উপর অত্যাচার করে, সামাজিক নিপীড়ন করে, শোষণ করে, আবার এখন প্রয়োজনে এখন উচ্চবর্ণ আমাদের কাছ থেকে সাহায্য চাইছে। তাহলে এই যে পিছিয়ে পড়া জনজাতি, তাদের সঙ্গে জাতীয় কংগ্রেসের মূল ধারার স্বাধীনতা আন্দোলনের যোগাযোগ, সহযোগ, এটা কিভাবে ঘটলো? সেটা হলো গান্ধী পর্বে। 1920-21 সালে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলনের প্রোগ্রাম নিয়ে এলেন, তখন তার মধ্যে ওনার প্রাথমিক একটি নীতি ছিল, সেটা হচ্ছে গ্রামে চলে যাও, গ্রামে গিয়ে আশ্রম খোলো, সেই আশ্রমে খুব সরল সহজ জীবন কাটাবে। সেই আশ্রম কিন্তু ধর্মাশ্রম হবে না, সেই আশ্রম হবে কর্মভিত্তিক আশ্রম। সেখানে মানুষকে সংগঠিত করবে, দাতব্য চিকিৎসালয় খুলবে, বিদ্যালয় খুলবে, গ্রামের মানুষের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াবে, খাদির কাটার যে পদ্ধতি সেটা শেখাবে, খাদির প্রচার করবে, কুসংস্কার বিরোধী প্রচার করবে। এই যে একটা প্রোগ্রাম গান্ধী ছিল, এই প্রোগ্রামটার মাধ্যমে এবং সেবার ভাব নিয়ে, কৃষককে শেখানোর জন্য নয়, কৃষকের কাছ থেকে শেখার, এটা গান্ধী বারবার বলেছেন যে কৃষকের পায়ের কাছে বসে তুমি কিছু শেখাতে যেও না, তুমি কৃষকের কাছ থেকে শেখো। এই সেবার ভাব নিয়ে মানুষের মধ্যে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। আপনার কথা শুনে আমার খুব মনে পড়ছে রবীন্দ্রনাথের দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। গান্ধী রবীন্দ্রনাথের বক্তব্য তো একই, হয়তো আমরা সবসময় বুঝতে পারি না, ছদ্মবেশে আসে, কিন্তু ব্যাপারটা একই। তো এবং আপনি যদি দেখেন এই কাজটা যেখানে সুচারুভাবে করা গেছে, দেখা গেছে সেইখানেই আন্দোলনের সময় সব থেকে সক্রিয় ভাগ নেওয়া মানুষের সেই সব জায়গাতে দেখা গেছে। যেমন ধরুন আপনি বাঁকুড়া
যেমন ধরুন আপনি বীরভূম, মেদিনীপুর, 24 পরগনা, উত্তরবঙ্গের দিনাজপুর, জলপাইগুড়ি, এই সব অঞ্চলের কৃষকদের ওই যে সেবার ভাব, এই সেবার মাধ্যমে তাদেরকে সংগঠিত করে তাদের বিশ্বাস আদায় করা, এই যে কাজটা প্রাথমিক স্তরে এই কাজটা ছিল। আন্দোলনের সময় দেখা গেছে তারা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং প্রচন্ড ভয়ানক ইংরেজের দমন পীড়ন হাসি মুখে সহ্য করেছেন। একেবারে আসি এই সরাসরি বিষয়ে, যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং সর্বোপরি ভারত ছাড়ো আন্দোলন, যার ফসল আমাদের আজকের স্বাধীনতা। সেক্ষেত্রে যে আপনি বললেন জেলা ভিত্তিক মানুষের মধ্যে একটা গান্ধীজির ভাবাদর্শের প্রভাব প্রসার হলো, তো সেক্ষেত্রে কিভাবে সেখান থেকেই এই অন্তজ শ্রেণীর জেলা ভিত্তিক নেতৃত্ব গড়ে উঠল, এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হলো? দেখুন, এই যে আমাদের মনে রাখতে হবে, আমাদের 3 দশক 30 বছরে 3টি আন্দোলন হয়েছিল, প্রত্যেকটা দশকের প্রথমে হয়েছিল অসহযোগ 20-21-এ, এরপরে হয়েছিল 30 থেকে 32-এ হচ্ছে আইন অমান্য আন্দোলন, আবার 42-43-এ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। বাকি যে সময়টা, একটা দশকের যে বাকি যে বছরগুলো, সেই বছরগুলো কিন্তু ওই কাজটা হয়েছে, মানে গ্রামে গিয়ে লোকের মধ্যে ক্রমাগত লোকের বিশ্বাস আদায় করার যে ব্যাপারটা। এবারে আসা যাক যে জেলাগুলোতে আমাদের সব থেকে বেশি প্রভাবিত হয়েছিল, তার মধ্যে আমি বলছি, মনে করুন প্রথমে 24 পরগনা তো তখন অবিভক্ত 24 পরগনা। তো আইন অমান্য আন্দোলনে 2টো ব্যাপক আন্দোলন হয়েছিল, একটা আজকের উত্তরে আর দক্ষিণে। উত্তরে ঘটেছিল মহিষবাতান, যেটা আজকে আমাদের নিউ টাউনের মধ্যে। সেই মহিষবাতানে ব্যাপকভাবে আইন অমান্য আন্দোলন লক্ষ্মীকান্ত প্রামাণিকের নেতৃত্বে গড়ে ওঠে। বেশ, এরা মূলত সেখানে ছিলেন পৌন্ড্র ক্ষত্রিয় কৃষক, যাদেরকে সাধারণভাবে পোদ বলা হয়, পৌন্ড্র ক্ষত্রিয়। এরা এই মহিষবাতানের আন্দোলনটা প্রায় 4 বছর ধরে চালিয়েছিলেন। আর নীলা বলে একটা জায়গা আছে বজবজের দিকে, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, সেখানেও ওখানে আইন অমান্য আন্দোলন হয়। সেখানেও ব্যাপকভাবে কৃষকদের সমাগম হয়, আন্দোলনে যুক্ত হন তারা। এবং যেটা লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে কৃষক নারীদের বিশেষভাবে তাদের অংশগ্রহণ, এবং সেটা সব থেকে বেশি দেখা যায় আপনার 30 থেকে 34 এই সময়টা। কৃষক বধূ কাকে বাচ্চা নিয়ে আন্দোলনে গেছে, এগুলো গল্প কথা না, এগুলো মানে সত্যি ঘটনা, এবং কিছুটা বিস্তৃতও বটে, সম্পূর্ণ বিস্তৃত, কিছুটা না। আশুতোষ দলুই, তিনি ছিলেন, ইনি একজন বিস্মৃত যুবক। আইন অমান্য আন্দোলনের বাংলার প্রথম শহীদ হচ্ছেন আশুতোষ দলুই। তিনি ওই নীলা সত্যাগ্রহে মারা যান, তিনিও অন্তজ শ্রেণীভুক্ত। এবার মনে করুন বর্ধমানে কংগ্রেস যারা পরিচালনা করতেন, তাদের মধ্যে বেশিরভাগ ছিলেন যাদেরকে আজকে আগুরি বলা হয়, উগ্র ক্ষত্রিয়। যাদবেন্দ্রনাথ পাঁজা, দাশরথী তা, এরা সকলে প্রায় 30 বছর ধরে বর্ধমান কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন, এরা উগ্র ক্ষত্রিয়। এবার আসা যাক মেদিনীপুর হচ্ছে বাংলার রাজনীতির মানে প্রাণকেন্দ্র বলা যেতে পারে, মানে আন্দোলনের প্রাণকেন্দ্র। মেদিনীপুরে আন্দোলন শুরু হয়েছিল 1921-এর অসহযোগের সময়। যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন মাহেশ্ব সমাজের একজন নেতা, তার নাম হচ্ছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে বলা যেতে পারে বাংলায় ব্যাপকভাবে এই গ্রাম স্তরে আন্দোলন ছড়িয়ে পড়ে। বীরেন্দ্রনাথ শাসমল যে কর্মসূচি নিয়েছিলেন সেটা হচ্ছে যে তখন তো আমাদের এই পঞ্চায়েতি ব্যবস্থা সেরকম ভাবে ছিল না, তখন ছিল একটা স্থানীয় শাসনের একটা ব্যবস্থা সরকার করেছিল।
তার বিরুদ্ধে, লোকাল বোর্ড বলা হতো, ইউনিয়ন বোর্ড, ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনটা কৃষকদের সংগঠিত করেন উনি। মেদিনীপুরে কৃষক মানে হচ্ছে মাহেশ্ব, মাহেশ্বরা মধ্য শ্রেণীভুক্ত, তারা হচ্ছে কৈবত্য, কিন্তু চাষি কৈবত্য। এরা আগে ছিল কৈবত্য, পরবর্তীকালে এরা মৎস্যজীবী থেকে কৃষিজীবীতে পরিণত হয়। এবং তারা যত মধ্য শ্রেণী আছে বাংলা, তার মধ্যে হয়তো সব থেকে বেশি রাজনীতি সচেতন হচ্ছে মাহেশ্বরা। এবং মাহেশ্বরা ওই 21-এর আন্দোলন থেকে, ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন থেকে শুরু করেন। প্রত্যেকটা আন্দোলনে মাহেশ্ব সমাগম, পার্টিসিপেশন বলুন, ভয়ঙ্করভাবে বেড়েছে। আর 42-এ গিয়ে তো তারা ওখানে মুক্তি বাহিনী তৈরি করে মেদিনীপুরকে মানে স্বাধীন করে দিয়েছে। সতীশ সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছে। মাতঙ্গিনী হাজরা, যে নাম তো সকলেই জানা। যেটা জানা নেই মানুষের, বা যেটা ভুলে গেছে মানুষ, সেটা হচ্ছে এই 42-এর আন্দোলনেই কিন্তু একদিনের জন্য বালুরঘাট উত্তরবঙ্গে স্বাধীন হয়ে গেছিল। এবং যিনি স্বাধীন করেছিলেন, মানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম হচ্ছে সরোজরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন বর্ণ হিন্দু, উচ্চবর্ণের, কিন্তু তিনি 7,000 রাজবংশী কৃষক, 3,000 ওরাও কৃষক, 1,000 সাঁওতাল কৃষককে সংগঠিত করেছিলেন। তারা বালুরঘাটের মানে বিভিন্ন দিক থেকে তারা বালুরঘাট শহরে প্রবেশ করেন। প্রবেশ করে পোস্ট অফিস, ডাকঘর, লাইব্রেরি, অফিস সব দখল করে ফেলেন, টেলিগ্রাফের তারপরে ছিঁড়ে দেন, করে একদিনের জন্য বালুরঘাট কিন্তু স্বাধীন ছিল। স্বঘোষিত স্বাধীনতা একেবারে এনেছিলেন। এবং এই অঙ্কটা একেবারে কম নয়, সংখ্যাটা অনেক বিশাল 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 বিশাল। তো এইভাবে বালুরঘাট একদিনের জন্য স্বাধীন হয়। যদিও তারপরে ভয়ঙ্কর রকম দমন পীড়ন হয় কৃষকদের ওপরে, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এবং এত কৃষককে সংগঠিত করতে পেরেছিলেন সরোজরঞ্জন চট্টোপাধ্যায়। ঠিক সেরকম ভাবে আপনি যদি বীরভূমে আসেন, এটাও 42-এর আন্দোলনে বীরভূম স্টেশন, রেলওয়ে স্টেশন দখল করেছিল স্বাধীনতা সংগ্রামীরা। সেখানে নেতৃত্বে ছিলেন নিশাপতি মাঝি। তো যদিও আবার মানভূম, যেটা পুরুলিয়ার যে অঞ্চলটা, যদিও সেই সময় সেটা বাংলার অন্তর্গত ছিল না, তবু আজকে যেহেতু বাংলার অন্তর্গত, সেখানে তো সম্পূর্ণভাবে কৃষকরাই আন্দোলন করেছিল এবং ভয়ঙ্কর আন্দোলন করেছিল। সেখানে পুরুলিয়াতে শবর, সাঁওতাল এবং মাহাতোরাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে বহু মানে সেই 21 থেকেই ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্ত, উনি ওখানে গান্ধীর নীতি এবং গান্ধীর বাণী ওই অন্তর্জ শ্রেণীর মধ্যে ছড়িয়ে দেন। এবং আশ্রম, যে একই প্যাটার্নটা একই, সব জায়গায় আশ্রম তৈরি করো, আশ্রমকে ঘিরে মানুষকে সংগঠিত করো, যার ফল হচ্ছে আন্দোলনের সময় হাতে নাতে তারা পেতেন, কংগ্রেসীরা পেতেন। বেশ, এবারে আসি যে দেশ স্বাধীন হয়ে গেল এবং তারপরেও ক্রমান্বয়ে দেশের সংস্কার এবং সেখানে কৃষকদের সংস্কারও একটা বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি, বা আমাদের প্রধানমন্ত্রী বলছেন, যে কৃষকদের আমাদের প্রণাম জানাতে হবে, তাঁরাই আমাদের অন্নদাতা, তাদের মঞ্চের উপরে স্থান করে দিতে হবে। কিন্তু এই যে পথটা, এই দীর্ঘ পথটা পেরিয়ে আসা তো এতটা সহজ ছিল না। স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর, এই যে সময়, বিরাট একটা সময়, ঐতিহাসিকভাবে এই শ্রেণীর যে ভূমিকা, সেটা কি? দেখুন, একবার যদি আপনার ব্যক্তি এবং সমাজে যদি রাজনীতি সচেতনতা ছড়িয়ে পড়ে, তো সেটা তো একটি আন্দোলন স্তীমিত হয়ে গেলে থেমে যায় না, সে আন্দোলন স্তীমিত হয়ে যাওয়ার পরেও সেটা চলতে থাকে। তো আমরা দেখেছি আমাদের জাতীয়তাবাদী আন্দোলন যদি আমরা বলি, তো 42-এর আন্দোলনটাই শেষ আন্দোলন, কিন্তু এখানে আবার থামছে না। এবার আপনি দেখুন 46-47-এ এসে তেভাগা হচ্ছে, তেভাগা আন্দোলন, সেটাও কৃষকদেরই আন্দোলন। এবং এই তেভাগা আন্দোলনের পিছনে কিন্তু এই যে তার আগের 20-25 বছরের যে শিক্ষা, কিভাবে সংগঠিত হতে হয়, কি বিষয় নিয়ে সংগঠিত হতে হয়, কি দাবি নিয়ে এগোতে হয়, সেগুলো কিন্তু কাজে লেগেছে। বা মনে করুন কৃষক সভা, বিহারে যিনি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী,
তিনি এই যে আন্দোলনগুলো করেছিলেন কৃষকদের নিয়ে, এগুলো কিন্তু আমাদের ইংরেজিতে যেটা বলা হয় লেগাসি, সেটা তেভাগা থেকে কিন্তু থেমে যায়নি। তেভাগার পরবর্তীকালে দেখা যাবে যেখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছিল মেদিনীপুরে, সেখানেই কিন্তু আবার কৃষক আন্দোলন হয়েছে এবারে স্বাধীন ভারতে। তো কৃষকদের সচেতনতা, কৃষক যেরকম একদিকে অন্নদাতা, আরেক দিকে কৃষকেরও তো কিছু মূল দাবি দাওয়া ইত্যাদি রয়েছে। তো এই সচেতনতা কিন্তু তারা লাভ করেছে আমাদের বৃহত্তর স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত হয়ে। সেই আত্মত্যাগ, সেই নিপীড়ন সহ্য করে সেখান থেকে যে শিক্ষাটা লাভ করেছে, সেই শিক্ষাটাই কিন্তু এখনো প্রবহমান। এই শিক্ষার উপরই ভিত্তি করে কৃষকের বর্তমান আন্দোলন, যে যাবতীয় যা উদ্যোগ কৃষকদের, সেটাই। তারপরে দেখুন, যেরকম আমরা দেখেছি যে স্বাধীনতা পরবর্তীকালে ব্যাপকভাবে জমি নিয়ে আমাদের রাজনীতি হয়েছে পশ্চিমবঙ্গে। বিশেষ করে 60 পরবর্তী অধ্যায়, এবং নকশালবাড়ি হয়েছে। নকশালবাড়ির পরে 77-এ বামফ্রন্ট সরকার এসেছে, নিয়ে ব্যাপকভাবে জমি সংস্কার ইত্যাদি হয়েছে। এই গোটা প্রক্রিয়াতে এই কৃষকদের বিশাল ভূমিকা রয়েছে। তো এই যে ক্রমাগত স্বাধীনতার পরে যে পরপর এই যে কৃষক আন্দোলন, কৃষকদের আন্দোলনে যোগদান এবং তাদেরই মূল ভূমিকা, এগুলো সবকিছুর পিছনে কিন্তু ওই যেটা আমরা বলছিলাম যে স্বাধীনতা আন্দোলনের যে বিশাল প্রেক্ষাপট, সেখান থেকে কৃষকদের শিক্ষা, তারই ফলাফল এই সচেতনতা এবং একটা সুন্দর সমাজ গড়ে তোলা, এবং নিজেদেরও সেই সমাজের একটা যোগ্য অংশীদারিত্ব চাওয়া একেবারে। এবং আজকের আমাদের যে মূল বিষয় ছিল যে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজ, মূলত 1921 সাল থেকে সেটা শুরু হয়েছিল বলেই আমরা ধরে নিচ্ছি, এবং আজকের আলোচনায় সেটাই উঠে এলো। 1947 সাল পর্যন্ত সেই আন্দোলনের একটা বড় ভূমিকা রয়েছে, কিন্তু সেটা সেখানে থেমে থাকলো না। প্রতিদিনের সংস্কারেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কৃষকরা বিভিন্ন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এবং উন্নত ভারতবর্ষ, আজকে যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি যেখানে কৃষকদের একটা বড় ভূমিকা রয়েছে, তাদের অবদান অপরিসীম, তা আমরা একেবারেই অস্বীকার করতে পারি না। আমরা কথা বলছিলাম ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে খুব সুন্দর করে আজকে আমাদের বুঝিয়ে বললেন স্বাধীন গবেষক এবং লেখক সৌম্য বসু। সৌম্যবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। अरे 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 क्या कर रहा है? इधर 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 हम बोल रहे हैं तेरे बीजू का। उतला बोल रहा है? हाँ, पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? अरे पहले ऐसा नहीं था। पूछना अपने बड़े बुजुर्गों से, कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अरे पहली वाली बात कहाँ? पर अब तो सब यही डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं। खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती। অনুষ্ঠানটি নিবেদন করল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়।
কিষান বাণী।